আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে অনেকদিন পরে আবার সাক্ষাৎ। আমাদের পূজা বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল। তোমরা আসলে উদ্বেগের সাথে সময় কাটাচ্ছে এইভাবে যে আমাদের কী হবে। তোমাদের পরীক্ষা তো হবেই, আমরাও আশা করি পরীক্ষা হোক। এসএসসি পরীক্ষার কথা বলছি। এসএসসি পরীক্ষা হবে, হয়তো তোমাদেরকে টেস্ট পরীক্ষাও দিতে হতে পারে। আমরা স্পষ্ট করে কোনো নির্দেশনা পাইনি, তবে আমরা বুঝতেছি যে তোমাদেরকে মূল্যায়িত হতে হবে। দ্যাট ইজ ইউ হ্যাভ টু বি ইভ্যালুয়েটেড বাই দ্য স্কুল। সেটা হয়তো এ মাসেও হতে পারে, অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকেও হতে পারে। তোমরা কিন্তু পড়াশোনা ছেড়ে দিতে পারবে না। তোমাদের পড়াশোনা যে গতিতে আছে, একটু ধীর গতিতে আছে, এটা একটু বাড়াতে হবে, পড়াশোনা বাড়িয়ে দেওয়া। এসএসসি পরীক্ষা খুব পিছিয়ে যাবে বলে মনে হয় না, কারণ পিছিয়ে বেশি এক সময় পরীক্ষাই হয় না। সরকার চাচ্ছে পরীক্ষাটা নিতে এসএসসির মতো আর ওই রকম একটা বদনাম যেন না হয়। আসলে সরকারের কিছু করণীয় ছিল না, ওই পরীক্ষাটা নেওয়াটা দুর্বই ছিল। তো যাই হোক, এটা তো বারবার সুযোগ করে আসবে না, আর এই সুযোগ আমরা নিব না। আমাদের পড়াশোনা করেই পাস করতে হবে। তাই তোমাদের প্রতি আমার উপদেশ, একজন সাবজেক্ট টিচার এবং শ্রেণী শিক্ষক হিসেবে, তোমাদের পড়াশোনার পরিমাণ বাড়িয়ে দাও, আগের চেয়ে অনেক বেশি পড়াশোনা করো। পরীক্ষা দিতে হবে, আমরা সবাইকে পরীক্ষা দিতে দেব না, কাউকে না কাউকে বাদ করতে হবে, এটাই স্বাভাবিক। আজকে তোমাদের একটা পরামর্শ, তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে তো সিলেবাস তো আমাদের টেস্টের দেওয়াই আছে, টেস্টের সিলেবাসে তোমরা পড়াশোনা করবা। আর ফার্স্ট পেপারে যে সিন কম্প্রিহেনশন আসে, এগুলো আমরা কোত্থেকে কী করবো। তো আমি প্রাথমিকভাবে পরামর্শ দিই, তোমরা বোর্ডের ইতিমধ্যে 18 সন, 19 সন, 20 সন এই প্রশ্নগুলো ভালো করে দেখো। এর বাইরে অন্তত স্কুলের টেস্ট পরীক্ষায় দেখার আপাতত দরকার নেই, এগুলো সলভ করো। আর ফার্স্ট পেপারের এই সিন বা একটা শূন্যস্থান পূরণ আছে, গ্যাপ, এতে নাম্বার করার মাত্র 22, আর বাকি সবই তো আনসিন। আর 50 নম্বরে তো তোমাদের রাইটিং পার্ট আছে ফার্স্ট পেপারের, 50 রাইটিং পার্ট, তো সবই জানো। সিলেবাস আমাদের দেওয়া আছে, তোমরা এখানে 5টা 6টা দেওয়া আছে, তোমরা অন্তত 4টা 5টা 3টা 4টা এভাবে করো। পুরোটা না বললাম, একটা বাদ দিলাম, সেটা বাদ দিল, শেষেরটা বাদ দাও। হ্যাঁ, এরকম একটা পরামর্শ আমি দিলাম যে বেশি চাপ হয়ে যায়। সুতরাং আমরা প্রথমগুলো সলভ করব, আর সেকেন্ড পেপারে বোর্ডের প্রশ্নগুলো সলভ করি। আমরা তো ক্লাস করাচ্ছি, আমরা তো একদিনই সব পারছি না, একটু একটু করাচ্ছি। আর সেকেন্ড পেপারে বোর্ডের প্রশ্ন 16, 17, 18, 19, 20 এই প্রশ্নগুলো আমি যদি ন্যারেশন শিখি, তাহলে 15 ন্যারেশনও পারবো, 20 ন্যারেশনও পারবো। আমাদের মুখস্থ করতে হবে না। আর যারা মুখস্থ করে নির্ভরশীল, তাদের তো শিক্ষাই নেই। আমাদের আসলে শিখতে হবে। তুমি যদি সাঁতার শিখতে পারো, তাহলে বুড়িগঙ্গায় সাঁতারতে পারবা, আবার নোয়াখালী যে গ্রাম দিয়ে সাঁতারতে পারবো। সাঁতার শিখতে হবে, এই আর কি। ব্যাকরণ শিখতে হয়। আমরা সেই শেখানোর উদ্দেশ্যে এখানে আবারও নতুন একটা ক্লাস নিচ্ছি, চেঞ্জিং সেন্টেন্স। আজকে আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। এই বিষয়টি অনেক আনন্দের, এবং আমরা অনেকদিন তো ক্লাস করলাম, ইতিমধ্যে তোমাদের অনেক জ্ঞান পেয়েছে। আজকের বাক্যগুলো আমরা একটু নতুনত্ব এনেছি, আবার কিছু সেই গতানুগত পুরনো বাক্য রয়ে গেছে। আশা করি তোমরা মনোযোগী হবে এবং ক্লাসটি করে উপকৃত হবে। তোমরা বোর্ডের দিকে তাকাও সরাসরি। প্রথম সেন্টেন্স, হি স্পিক্স টু ফার্স্ট টু বি আন্ডারস্টুড। একটি সিম্পল সেন্টেন্স। কি করতে বলা হয়েছে? কম্পাউন্ড। আমরা কম্পাউন্ড করব। হি স্পিক্স টু ফার্স্ট টু বি আন্ডারস্টুড এর বাংলা কি? কোনো বাক্যে যদি টু অ্যাডভার্ব থাকে, টু, তখন ওই বাক্যে একটা নেগেটিভ অর্থ প্রকাশ পায়। আমরা অনেকেই জানি হি ইজ টু উইক টু ওয়াক। কি বলি আমরা বাংলায়? বলি সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এখানেও তাই, সে এত দ্রুত কথা বলে যে তাকে বোঝা যায় না। আমি সেদিনই হয়নি, ক্লাসটা হয়ে গেছিল, অবশ্য তোমাদের একটা হয়নি। আমি ধীরে ধীরে কথা বলি, দ্রুত কথা বললে তুমি আমার কথাও বুঝবে না।
তো অনেক লোক খুব দ্রুত কথা বলে, দ্রুত কথা বলার মানুষ আলাদা, ধীরে ধীরে কথা বলার মানুষ আলাদা, সব শ্রেণীর মানুষই সমাজে আছে। তবে শিক্ষক হিসেবে আসলে আমাদেরকে দ্রুত বলা উচিত না। তো এই বাক্যটা অর্থ করলাম, সে এতই দ্রুত বলে যে তাকে বোঝা যায় না। এই যে বাংলা অর্থটা বললাম, এটা কিন্তু কমপ্লেক্সে বললাম, যে তাকে বোঝা যায় না। যে মানে কি কনজাংশন, দ্যাট, কিন্তু আমরা চেয়েছি কিন্তু কম্পাউন্ড। কম্পাউন্ডে আমরা যৌগিক বাক্য, দুটোই ক্লজকে আমরা যুক্ত করব, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজও বলি। দুটি স্বাধীন ক্লজকে যুক্ত করব অ্যান্ড অর বাট দ্বারা, অ্যান্ড অথবা অর অথবা বাট, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি যদি বাংলা ভাষায় এটাকে করি, এরকম হবে, সে খুব দ্রুত কথা বলে এবং তাই তাকে বোঝা যায় না। কথাই বললো, আমরা বুঝতে পারি না। গানের মতো আমরা কত গান শুনি, কোনো অর্থ বুঝি না, খালি সুরটা শুনি, তাই না? তো বললাম, তুমি যে গানটা শোনো, বলো তো গানের অর্থ কি? আমরা কিছুই বলতে পারি না, তোমরাও পারো না, আমিও পারি না, শুধু গানের সুর শুনি। তো তোমাদের ইংরেজির সুর শুনলে হবে না, এখানে আসলে বুঝতেই হবে। হি স্পিক্স, তখন এই টুটা তুমি ভেরি করবা, ভেরি করলে কম্পাউন্ডে নেওয়া যাবে। আর টু বসে সিম্পল সেন্টেন্স, হি স্পিক্স ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, অ্যান্ড এবং তাই তাকে বোঝা যায় না, এটা নেগেটিভ চলে আসবে। বাংলা অর্থ ঠিক কথা হবে না? তাইলে সে দ্রুত কথা বলে, তাই তাকে তার কথা বোঝা যায় না, মানে তাকে বোঝা যায় না। অ্যান্ড সো হি ক্যানট বি আন্ডারস্টুড, প্যাসিভ হয়ে যাবে। ওই যে বি আছে, বি এর কারণে প্যাসিভ, হি ক্যানট বি আন্ডারস্টুড, অর্থাৎ উই ক্যানট আন্ডারস্ট্যান্ড হিম, অর্থাৎ আমরা তাকে বুঝি না, তার কথা আমরা বুঝি না। এটি হলো হি ক্যানট বি আন্ডারস্টুড। তাহলে উত্তরটা কি হলো? হি স্পিক্স ভেরি ফাস্ট অ্যান্ড সো হি ক্যানট বি আন্ডারস্টুড। অ্যান্ড এর কারণে এটা কম্পাউন্ড হয়ে গেল। দুই দিকে দুইটা ক্লজ, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ, অথবা এটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজও বলতে পারি, একটি আরেকটির উপরে নির্ভরশীল নয়। নিশ্চয়ই তোমরা ব্যাখ্যাটি বুঝতে পেরেছ। নাম্বার 2, প্রমিসেস শুড বি কেপ্ট। বাক্যটা প্যাসিভ। কেন প্যাসিভ? এই যে অ্যাক্টিভ চেয়েছে, নিশ্চয়ই প্যাসিভ আছে, তাই কি প্যাসিভ চাওয়া যেত না? প্যাসিভ চাওয়া যেত না। প্যাসিভকে প্যাসিভ চাই কিভাবে? প্যাসিভ কেমনে বলতাম? শুডের পরে বি, বি এর পরে পাস্ট পার্টিসিপল। শুড বির পরে পাস্ট পার্টিসিপল থাকলে এটা প্যাসিভ। অ্যাক্টিভ যখন করব তখন আমরা শুডের পরে এই বিটা দেব না, আর এটা কিপ দেব, কে ডাবল ই পি, কিপ। কিন্তু এই বাক্যটা হচ্ছে প্যাসিভ, কিন্তু কি বল, অবজেক্ট করি। বাই থাকার কথা ছিল না একটা, তুমি মনে মনে একটা বাই দিয়ে দেবে, বাই আস, আমাদের দ্বারা, অথবা বাই ওয়ান, একজনের দ্বারা, কারো দ্বারা। আমাদের দ্বারা প্রতিজ্ঞা রক্ষা করা উচিত, অর্থাৎ আমাদের প্রতিজ্ঞা রক্ষা করা উচিত, অথবা একজনের তার প্রতিজ্ঞা রক্ষা করা উচিত। এভাবে অ্যাক্টিভ হবে। তুমি এটা যখন অ্যাক্টিভ করবা, অ্যাক্টিভ, তখন তুমি অন দিয়ে শুরু করতে পারবে। ওয়ান মানে একজন ব্যক্তিকে বুঝিয়েছি, তাই বলে টু দিয়ে শুরু করো না, তা কিন্তু হবে না। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। ওয়ান্স বানালে এরকম ONES, ওয়ান থাকলে ওয়ান্স দেবা, আই থাকলে মাই দেবা, আই শুড কিপ মাই প্রমিস, ইউ শুড কিপ ইয়োর প্রমিস। প্রমিসেস এখানে প্রমিসেস দিতে, আর উই শুড কিপ আওয়ার প্রমিসেস। দুটোতেই সঠিক। কি লাগবে? ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস অর উই শুড কিপ আওয়ার প্রমিসেস। আমাদের প্রতিজ্ঞা রক্ষা করা উচিত। সতর্ক থেকে বললাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভটা বুঝতে পেরেছি। নাম্বার 3, the teacher punished the boy for disobedience. শিক্ষক ছেলেটিকে অবাধ্যতার জন্য শাস্তি দিলেন। ফার্স্ট টেন্স, disobedience, disobedience এই ওয়ার্ডটা নাম, এর অ্যাডজেক্টিভ disobedient। আমরা কিন্তু ওবেডিয়েন্টটা সবাই চিনি,
ইউর মোস্ট ওবিডিয়েন্ট আমরা বলি না, ওই ওবিডিয়েন্ট হলো অ্যাডজেক্টিভ, আর মোস্ট ওবিডিয়েন্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট বিউটিফুলের মতো। আর ওবিডিয়েন্টের নাম হলো ওবিডিয়েন্স, তার বিপরীত শব্দ হলো ডিসওবিডিয়েন্স। আমরা এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে তোমাকে দুটো ক্লজ করতে হবে। কম্পাউন্ড আমরা এখানে একটা করেছি, আর একটা কম্পাউন্ড দিলাম, কম্পাউন্ডের চর্চাটা আমরা কম করি। আমরা এখানে দুটো ক্লজ করব, দুটো কি বললাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করব, যেটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজও বলি। দুটোই স্বাধীন, একটা আর একটা সাহায্য ছাড়া একা একা অর্থ প্রকাশ করতে। বাংলা ভাষায় আমি যদি শোনাই, ছেলেটি ছিল অবাধ্য এবং তাই শিক্ষক তাকে শাস্তি দিলেন। পরবর্তীতে ছেলেটি ভালো হয়ে গেছে, তো ওই সময় সে অবাধ্য ছিল। আমরা এখানে পাস্ট টেন্সে করব, কারণ এটি পাস্ট টেন্স, আরও একটি ভার্ব সেটিও হবে পাস্ট টেন্স। তুমি নতুন কোনো ভার্ব যদি আনো, সে ভার্বগুলো অ্যামেজার ওয়াজ, এর বাইরে হবে না। যেহেতু দুটো ক্লজ হবে তাই দুটো টেন্স হবে, আর টেন্স মানেই তো ভার্বের রূপ। দুটো ভার্ব হবে, একটি ভার্ব এখানে দেওয়া আছে পানিশড, আরেকটি ভার্ব হবে ওয়াজ। আমরা বাংলা ভাষায় শুনেলাম যেটা, সেটা ইংলিশে আনি। দ্য বয় ওয়াজ ডিসওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট অ্যাডজেক্টিভ, আর ওবিডিয়েন্স রাখা যাবে না। ওয়াজ ওয়ারের পরে অ্যাডজেক্টিভ বসে, এবং ওই অ্যাডজেক্টিভ ওই ছেলেটির দোষগুণ প্রকাশ করেছে, নিশ্চয়ই দোষ প্রকাশ করেছে। দ্য বয় ওয়াজ ডিসওবিডিয়েন্ট, ছেলেটি ছিল অবাধ্য, অ্যান্ড সো, এবং তাই দ্য টিচার পানিশড হিম, এবং শিক্ষক তাকে শাস্তি দিলেন। কথাটা এমনই হবে, তুমি আগে কারণ ব্যাখ্যা দিবে, তারপর রেজাল্টটা দিবে। তাই তুমি ডিসওবিডিয়েন্স যেটা আছে ওটাকে আমরা ডিসওবিডিয়েন্ট করলাম, বাক্যের প্রয়োজনই করলাম, কারণ ওয়াজ ওয়ারের পরে ওবিডিয়েন্স ব্যবহার করা যাবে না। ওয়াজ ওয়ারের পরে অ্যাডজেক্টিভ বসে, যেমন শি ওয়াজ বিউটিফুল, এরকম। তাহলে দ্য বয় ওয়াজ ডিসওবিডিয়েন্ট অ্যান্ড সো দ্য টিচার পানিশড হিম, সম্পূর্ণ সত্যি কথা, এভাবেই হবে। এবার আসো 4 নম্বর, আই কল্ড হিম বাট হি গেভ মি নো আনসার। আমি তাকে ডাকলাম কিন্তু সে কোনো উত্তর দিল না। অনেক সময় হয় ইচ্ছাকৃত, অনেক সময় অনিচ্ছাকৃত। শুনে নেয় যে সাড়া দেয় না, আবার ইচ্ছাকৃত হতে পারে যে তার ডাকে আমি সাড়া দেবো না। যাই হোক, ওটি আমাদের বিষয় না, বিষয় হচ্ছে বাক্যটা কম্পাউন্ড বাটের কারণে। আমরা ইতিমধ্যে দুটো কম্পাউন্ড করেছি, এটা কম্পাউন্ড দিয়েই দিলাম। এখন আমরা কম্পাউন্ড থেকে কোথায় যাবো? সিম্পলে যাব। বাট, অ্যান্ড, অর, এই সমস্ত কনজাংশন বেশি বেশি ব্যবহার হয় কম্পাউন্ড সেন্টেন্সে। আমরা এই বাট থাকলে কি করতে হয় আগে থেকেই তোমাদের জানা থাকতে হবে। আমরা মোটামুটি জানি, অনেকে জানি যে বাট যখন থাকে তখন কমপ্লেক্স করতে হলে দো দিতে হয়, দো বা অল্প, এটি কনজাংশন কমপ্লেক্সে বসে। আর তুমি যদি সিম্পলে যাও তাহলে তুমি কি দেবা? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। ডিসপাইট সত্ত্বেও, ইন স্পাইট অফ সত্ত্বেও, একটা দিনই চলবে, কিন্তু আমরা বেশি ব্যবহার করি ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, ইন আলাদা, স্পাইট আলাদা, অফ আলাদা। তা আমরা বাট উঠে দেবো। আর যখন সিম্পল সেন্টেন্স করব আমরা এই শেষের ক্লজটার টেন্সটা রাখবো। একটি টেন্স থাকতে হবে সিম্পল সেন্টেন্সে, একটি টেন্স থাকতে হবে, অর্থাৎ গেট থাকতে হবে। আর এই কল্ড, এটা টেন্স থাকবে, টেন্স থাকবে একটি, এই টেন্সটা আমাদের উঠেই দিতে হবে। আর আই থাকবে না, কারণ আই দিলেই তো কল্ড হয়ে যায়। তাহলে আমরা করবো কি? ইন স্পাইট অফ, আইটাকে বলা মাই, ইন স্পাইট অফ মাই। মাইয়ের পরে কলিং হয়, আর আই এর পরে কল্ড হয়। আর কলিং নট ফাইনাইট ভার্ব হয়ে গেল, এটা কোনো টেন্স না। ইন স্পাইট অফ মাই কলিং হিম, তাকে ডাকা সত্ত্বেও হি গেভ মি নো আনসার, সে কোনো উত্তর দিল না। তুমি ডিসপাইটও ব্যবহার করতে পারো, ডিসপাইট, ডিসপাইট মাই কলিং হিম, অথবা ডিসপাইট কলিং হিম দিলেও চলবে। আর হি গেভ মি নো আনসার, বাট থাকবে না। আর ইন স্পাইট অফ মাই কলিং হিম হি গেভ মি নো আনসার। তাহলে উত্তরটা বুঝতে পেরেছো? বাট থেকে আমরা ইন স্পাইট অফে যাবো যদি সিম্পল চাই। নাম্বার 5, হি আস্কড ওয়াই আই কেম, সে জিজ্ঞাসা করলো কেন আমি এসেছিলাম। এটা সাবজেক্ট, এটা ভার্ব,
পুরোটাকে আমরা অবজেক্টে বলতে পারি যে হোয়াই আই কেম ওয়াজ আস্কড বাই হিম, প্যাসিভ করে ফেললাম। কিন্তু প্যাসিভ তো চাই না, বেশি সিম্পল সেন্টেন্স। তুমি সিম্পল সেন্টেন্স যখন বলবে তুমি প্রিন্সিপাল ক্লজের টেন্সটা রাখবে আর সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটা ভ্যানিশ করে দেবে, অর্থাৎ কেম আর থাকতে পারবে না। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কনজাংশন থাকবে না, প্রিন্সিপাল ক্লজটা থাকবে আর এটি সাবঅর্ডিনেট ক্লজ। কনজাংশন যুক্ত ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তুমি এটাকে সরিয়ে দেবে কিন্তু অর্থ প্রকাশ করতে হবে। আমরা একটু আগে কলকে কি করছিলাম, কলিং, তাহলে কেমকে কি করবো, আমি কি করবো, কামিং। আর হোয়াই কনজাংশন দেব না, এর বদলে আমরা অন্য একটা ওয়ার্ড দেব। সে আমাকে আমার আসার কারণ জিজ্ঞাসা করেছিল। হি আস্কড দ্য রিজন অফ মাই কামিং। হি আস্কড দ্য রিজন অফ মাই কামিং। কি সুন্দর ইংরেজি। আমি যদি অর্থ জিজ্ঞেস করি, বলো তো হি আস্কড দ্য রিজন অফ মাই কামিং অর্থ কি, তোমরা সবাই অর্থ বলতে পারবা। অর্থ বলা মানে কি, বাক্যটা সঠিক আছে তাই অর্থটাও সঠিক হয়েছে। আই গোর অর্থ আছে আমি যাই, কিন্তু মি গো এর অর্থ আছে নাই, তাহলে সত্যি ব্যক্তিরই অর্থ আছে। হি আস্কড দ্য রিজন অফ মাই কামিং, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আসলে চেঞ্জিং বাক্যগুলো চেঞ্জ করার পরে যে বাক্যগুলো হয় সুন্দরই লাগে, এগুলো আমাদের শিখতে হবে। আর চর্চার মাধ্যমে আমরা শিখবো, আর শিখতে চাই এই মনোভাব থাকতে হবে। যারা শিখতে চায় তারাই শিখতে পারে, যারা চায় না তারা পারে না। I don't know when I shall return. আমি জানি না কখন আমি ফিরে আসবো। আমি জানি না, কারণ ওখানে যাওয়ার পরে সময় বেশি লাগতে পারে, কোনো একটা কাজে গেছি বলতে পারবো না, হতে পারে। তো এই ব্যাপারটা কমপ্লেক্স সেন্টেন্স। I don't know the principal clause, when I shall return subordinate clause, দুটো ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। আমরা করব সিম্পল। এখানে সিম্পল বলেছি, এখানে ছিল কি জানি হোয়াই, এখানে আছে কি হোয়েন। হোয়েন যদি থাকে তুমি হোয়েনের বদলে কি দেবা, টাইম। আর হোয়ের বদলে আমি কি দিয়েছিলাম, দ্য রিজন। দ্য রিজন দ্য টাইম। আই ডোন্ট, আগে বলি এই ক্লজটা ঠিক রাখবা, প্রিন্সিপাল ক্লজটা ঠিক রাখবা, সাবঅর্ডিনেট ক্লজটা ব্যাপক পরিবর্তন হবে, টেন্স থাকবে না। আই শ্যাল রিটার্ন কোন টেন্স, প্রেজেন্ট ডেফিনিট থাকবে না। এই রিটার্ন এখানে প্রিন্সিপাল ভার্ব, শ্যাল অক্সিলারি ভার্ব, কিন্তু রিটার্ন আবার নাউন হয়। রিটার্ন নাউন হয়। মাই রিটার্ন, মাই আমার প্রত্যাবর্তন, আমার ফিরে আসা, মাই কামিং ব্যাক। মাই রিটার্ন ইজ ইকুয়াল টু মাই কামিং ব্যাক। কামিং ব্যাকের বদলে রিটার্ন ব্যবহার করা যায়। আইয়ের পরে যখন রিটার্ন বসে তখন রিটার্ন ভার্ব, মাইয়ের পরে যখন রিটার্ন বসে তখন রিটার্ন নাউন। রিটার্ন প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন শব্দটি নাম। আই ডোন্ট নো, আমি জানি না, দ্য টাইম। ওয়েন কি করবো, দ্য টাইম। কনজাংশন দেবো, আগে বলছি সিম্পল সেন্টেন্সে কনজাংশন বসে না। দ্য টাইম অফ মাই রিটার্ন, অফ মাই রিটার্ন। রিটার্ন নাউন আছে দেখে আমরা রিটার্ন দিছি। যদি রিটার্ন না থাকতো, ডিকশনারিতে পারমিট না করতো, তাহলে আমরা রিটার্নিং দিতাম, কামিং এর মতো আইনজি যোগ করতাম। তোমরা বলতে পারো এখন আইনজি দিলে হবে না, হ্যাঁ এখনও দিলে হবে, যেহেতু ওই ওয়ার্ডটা আছে তাই আমরা রিটার্ন দিলাম। I don't know the time of my return. রিটার্ন নাউন পেয়ে গেল, মাইয়ের পরে নাউন বসে, যেমন মাই ফাদার, মাই স্কুল ইত্যাদি। 7 নম্বর, he died in his native village. তার নিজের গ্রামে তিনি মারা গেলেন। যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানেই তিনি মারা গেলেন। সবাই কিন্তু ওখানে যেতে চায়, আজিমপুরতে সবাই যেতে চায় না। তুমি যেখানে গ্রামে জন্মগ্রহণ করেছিলে ওখানে যদি তোমার দাফন হয়, খারাপ কি, এটাই তো উচিত। তো এই ব্যাপারটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে কোনো কনজাংশন আমরা দেখছি না, এবং এটি ফাইনাল ভার্ব ডাইরেক্ট পাস্ট টেন্স। তুমি যখন এটাকে কমপ্লেক্স করবে তখন তোমাকে দুটো টেন্স হতে হবে, দুটো টেন্স, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। আর তোমাকে নতুন একটা ভার্ব আনতে হবে, এবং সেই নতুন ভার্বটা কি হবে, অ্যামিজার ওয়াজ ওয়ার। যেহেতু এটা পাস্ট টেন্স আমরা ওয়াজ ওয়ারে যাব, ওয়াজ বা ওয়ার যেটা প্রয়োজন হয়। আমরা এটাকে কমপ্লেক্স করে একটা কনজাংশন দেব। কনজাংশনটা কি হবে, হোয়াই, হোয়েন, হোয়ার। কি হবে তোমরা ভাবো, যেহেতু এখানে একটা স্থানের কথা বলা হয়েছে, নিশ্চয়ই হোয়ার আসার সম্ভাবনা বেশি। কনজাংশনের পরে বসে কি, পার্সন। যদি বলি হোয়ার, তারপর যেটা পার্সনকে কি দেবো, আই দেবো না ইউ দেবো না হি দেবো, হি দেবো। তো হোয়ার হি তো পাইয়ে গেলাম, আর একটু দিলেই বাক্যটা একটা বাক্য অংশ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, এবং কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আমরা এটাকে কমপ্লেক্স করি, দেখো কিভাবে করি।
হি ডায়েড, ডায়েড ঠিক রাখো, হি ডায়েড ইন দ্য ভিলেজ, তিনি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, হোয়ার হি ওয়াজ বর্ন, তাহলে আর একটা ভাগ আনতে হলো, ওয়াজ আনতে হলো আবার বর্ন আনতে হলো, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা প্রয়োজনে আনতে হয়। Then he died in the village where he was born. Where he was born, এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ। He died in the village, প্রিন্সিপাল ক্লজ। দুই ক্লজ মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যে অনেকটাই জানো, অনেক ক্লাস করেছো, নিশ্চয়ই ব্যাকরণ বুঝতে পেরেছো। আমরা শেষ বাক্যে চলে আসছি। সুন্দর একটা বাক্য, সহজ বাক্য। I know his plan. আমি তার পরিকল্পনা জানি। আমি একটু আগে বলছিলাম যে মাই রিটার্ন, মাই এরপরে যে ওয়ার্ডগুলো আসে নাউন হয়ে যায়। মাই ফাদার, মাই স্কুল, মাই মাদার। হিজের পরে যে ওয়ার্ডগুলো আসে সেটাও নাউন হয়ে যায়। হিজ প্ল্যান, হিজ ফাদার, হিজ স্কুল, হিজ পেন, এই প্ল্যান নাউন। আমি তার পরিকল্পনা জানি। প্ল্যান যখন নাউন হয় তার অর্থ হলো পরিকল্পনা। প্ল্যান যখন ভার্ব হয় তার অর্থ হয় পরিকল্পনা করা। আই প্ল্যান এ প্ল্যান, আই প্ল্যান এ প্ল্যান, আমি একটি পরিকল্পনা করি। দেখছো কি সুন্দর ইংরেজি, আই প্ল্যান এ প্ল্যান। শেষের প্ল্যানটা নাউন, প্রথম প্ল্যানটা ভার্ব। তার প্ল্যান নাউন হয়, প্ল্যান ভার্ব হয়, ঠিক রিটার্নের মতো। রিটার্ন নাউন আছে, রিটার্ন ভার্ব আছে। আমি তার পরিকল্পনা জানি, এটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে এটি ভার্ব, কোনো কনজাংশন নাই, এটি অবজেক্ট, এটি সাবজেক্ট, এটা ভয়েস করা যায়। হিজ প্ল্যান ইজ নন টু মি, তার পরিকল্পনা আমার জানা। আমি যদি কমপ্লেক্স যখন করি তখন তোমার বৈশিষ্ট্য কি কমপ্লেক্সের, এটি কনজাংশন আনতে হবে, উপযুক্ত কনজাংশন, আর দুটো ক্লজ হবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং দুই ক্লজই টেন্স থাকতে হবে, সিমিলার টেন্স থাকতে হবে। আমি কিন্তু একটু আগে বলছিলাম এই প্ল্যানকে আমরা নাউনও করতে পারি, প্ল্যানকে ভার্বও করতে পারি। সুন্দর একটা বাক্য। আই নো হিজ প্ল্যান, আমি কমপ্লেক্স করি। আই নো, আমি জানি, কি সে পরিকল্পনা করে, অর্থাৎ আমি তার পরিকল্পনা জানি। আই নো হোয়াট, কনজাংশন, কনজাংশনের পরে তুমি কি দেবা, পারসন, হোয়াট হি, হি এর পরে কি দেবা, সাবজেক্টের পরে কি বসে, ভার্ব। এখন হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা প্ল্যান ভার্ব আনলাম, প্ল্যান এখন ভার্ব হয়ে গেল, কিন্তু যেহেতু থার্ড পারসন এই জন্য আমরা প্ল্যানের সাথে এস যোগ করব। তাহলে আই নো হোয়াট হি প্ল্যানস, আমি জানি কি সে পরিকল্পনা করে, দ্যাট ইজ আই নো হিজ প্ল্যান। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা সুন্দর, আমাদের সিম্পল সেন্টেন্সটাও সুন্দর। নিশ্চয়ই ব্যাপারে বুঝতে পেরেছো। আই নো, এখানে একটা কনজাংশন আছে হোয়াট, এটাকে বানাও হি, কারণ কনজাংশন পরে হিজ বসতে পারে না, হোয়াট হি। আর এটা যেহেতু প্ল্যানটা ভার্ব হয়ে যাবে, এখন নাউন আছে, ভার্ব হয়ে যাবে, তখন তুমি প্ল্যানের সাথে এস যোগ করো। কি সুন্দর ব্যাপার না, আই নো হোয়াট হি প্ল্যানস, আই নো হোয়াট হি ডিজাইনস। এরকম না? প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস কিন্তু আমি শেষ করে ফেলেছি। তোমাদের কি কাজ, আমরা 9 পর্যন্ত কোনো বাড়ির কাজ দিই না, ওদের অ্যাসাইনমেন্ট চলছে। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া নেই, এই কাজটা করতে হবে। আর কাজের মাধ্যমেই মানুষ শেখে। তোমরা এই 8টি বাক্য বাড়ির কাজের মতো আগের মতোই তোমরা করো, এবং এই জন্য করবে, আগে বলছি পড়াশোনা দ্বিগুণ বাড়াতে হবে, কারণ ইউ অল উইল হ্যাভ টু বি ইভ্যালুয়েটেড বাই দ্য স্কুল, and then you will be able to sit for the SSC examination, otherwise we will not consider it. So dear student, please be careful, এবং আমার এই কাজটি করবে, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। একটা কথা আছে, ইনফরমেশন আছে, প্রতি মঙ্গলবার আমার ক্লাসটি হবে, প্রতি মঙ্গলবার। এবং ফার্স্ট পেপারে যে পরামর্শ দিচ্ছি সেটা মনে রাখবা, ওই সিন বোর্ডের প্রশ্নগুলো পড়ো। আর আজকে বৃহস্পতিবার ক্লাসটা আমাদের সমস্যা ছিল করে নিয়েছি, প্রতি মঙ্গলবার আমার ক্লাস হবে, তোমরা ক্লাসটি দেখবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।